সূর্যাস্ত আইনটা যদি প্রয়োগ করি, আমার সন্তান ঘরে ফিরবে সূর্যাস্তের আগে, তাহলে কিন্তু এই মাদকের 99% ব্যবহার বন্ধ হয়ে যাবে। সেফ হাসপাতাল, নরমাল ডেলিভারিতে আপনার আস্থার হাসপাতাল। একসময় ব্রিটিশ আইন 1793-তে সূর্যাস্ত আইন ছিল যে সূর্যাস্তের পূর্বে আপনার খাজনা দিতে হবে। আমরা আমাদের সন্তানের ক্ষেত্রে এই সূর্যাস্ত আইনটা যদি প্রয়োগ করি যে আমার সন্তান ঘরে ফিরবে সূর্যাস্তের আগে, তাহলে কিন্তু এই মাদকের 99% ব্যবহার বন্ধ হয়ে যাবে। কিন্তু আপনারা নিজেদেরকে জিজ্ঞেস করেন অথবা আপনার আশেপাশে লক্ষ্য করেন যে আপনার সন্তান সন্ধ্যার পরে কি করে। সে কিন্তু সন্ধ্যার পরে বাড়ির বাহিরে অধিকাংশ সময় থাকছে। আর লক্ষ্মীপুরে তো মনে হয় 2টা-3টা পর্যন্ত থাকে, এটা লক্ষ্মীপুরের একটা ট্রেন্ড। আমার নিজেরই তখন প্রশ্ন আসে যে ছেলেটিকে আমি রাত 3টার সময় জিজ্ঞাসাবাদ করছি, এরও তো বাবা মা আছে, এই জিজ্ঞাসাবাদ আমি না করে তার বাবা মা কেন করলো না, এই প্রশ্নটা আমারই মনে হয়। এবং তখন আমি মনে করি এই বাবা মা প্রত্যক্ষভাবে দায়ী এই সন্তানের অধঃপতনের জন্য। আমরা যদি এইটুকু লক্ষ্য রাখতে পারি আমার সন্তান সন্ধ্যার পর কি করছে, তাহলে অনেকাংশে বন্ধ হবে। তাহলে কি সন্ধ্যার আগে মাদক সেবন হয় না? হয়। কিন্তু এটি একটি বড় কারণ যে আমরা সন্ধ্যার পরেই যে তাদেরকে বাহিরে রাখছি, তারা কিন্তু অসৎ সঙ্গে কাজটি করছে। আপনার সন্তানের বন্ধু যদি একজন হেরোইন সেবী হয়, তাহলে আর পরীক্ষা করার দরকার নাই আপনার সন্তান হেরোইন সেবন করে কিনা। আপনার সন্তানের বন্ধু যদি ডাকাত হয়, তাহলে আর প্রমাণ করার দরকার নেই আপনার সন্তান ডাকাত কিনা। আপনার সন্তানের বন্ধু যদি চাঁদাবাজ হয়, তাহলে আপনার নতুন করে প্রমাণ করার দরকার নেই আপনার সন্তানও চাঁদাবাজ। এই জায়গাগুলোতে আমরা মনে হয় একটু সতর্ক থাকলেই হয়। আমরা অনেক জায়গাতেই দেখি যে রাত 2টা, 3টা, 4টা একটা ভার্সিটি পড়ুয়া ছেলে এলাকায় আসছে ঈদের মধ্যে, কিন্তু সে চাঁদাবাজের সাথে ঘুরে বেড়াচ্ছে রাত 2টার সময়। আমি তো তাকে তখন চাঁদাবাজের বাইরে সন্দেহ করতে পারি। আপনি বাবা মা হিসেবে কেন করেন না? দ্যাট ইজ এ বিগ কোশ্চেন। এই সামাজিকভাবে এটি প্রতিরোধ না করে এই মাদক ব্যবসায়ীকে ধরাও সম্ভব নয়। কারণ তিনি মাদক কোথা থেকে আনেন এবং বিক্রি করেন, কিভাবে বিক্রি করেন, কোথায় রাখেন, এগুলোর মধ্যে তিনি খুব বুদ্ধিমত্তার সাথে কাজগুলো করেন। এবং অনেক ক্ষেত্রে তিনি একসাথে বেশি জিনিস নিয়েও আসেন না, অতি অল্প। কিন্তু আমরা যদি কিছু বিষয় নিয়ন্ত্রণ করতে পারি, আমাদের কিছু বিষয় সবার দায়িত্ব, আমরা যদি সামাজিকভাবে এটিকে মোকাবেলা না করি, তাহলে এটির অপব্যবহার বা এটির কুফল বন্ধ হবে না। সেটা হলো, আমি যদি প্রথমেই আসি যে কয়টি কথা আসলে আলোচনা দরকার, আমাদের প্রথম যে জায়গাটা সতর্ক থাকা দরকার সেটি হলো আমার পরিবার। তো পরিবার, মাদকটা আমরা যারা গ্রহণ করি প্রাথমিকভাবে 2-3টা কারণের মধ্যে একটি কারণে আমরা মাদক গ্রহণ করি। একটি অন্যতম কারণ হচ্ছে আমরা যখন অনেক সময় ডিপ্রেশনে থাকি। ডিপ্রেশনটা বিভিন্ন কেন্দ্রিক হতে পারে, প্রেম ভালোবাসা কেন্দ্রিক হতে পারে, অর্থনৈতিক ডিপ্রেশন হতে পারে, বাবা মার মধ্যে অস্থিরতা, এই ধরনের ডিপ্রেশন হতে পারে। অনেকগুলো কারণেই কিন্তু আমরা সেটি করি। ডিপ্রেশন থেকে তখন অনেকে মাদক নেওয়া শুরু করে। আবার সবসময় যে সেটি ডিপ্রেশন থেকে হয় তা কিন্তু নয়, অনেক সময় ফ্যান্টাসি থেকেও মাদক নেওয়া শুরু করে। যেমন অনেকের মনে হচ্ছে কি করব, কাজ খুঁজে পাচ্ছি না, তো বন্ধু বান্ধব মিলে ওই জায়গায় মাদকের রুট আছে, চলো একটু নিয়ে দেখি, একটা কৌতূহল। এবং ওই বয়সে তারা কৌতূহলবশত যেটি করে, এর অনেকটির পিছনে কিন্তু আমাদের পরিবারও দায়ী। এরপরে আপনি আরেকটা জিনিস দেখবেন যে প্রয়োজনের বাহিরে আপনি আপনার সন্তানকে টাকা দিচ্ছেন, প্রয়োজনের বাইরে। অনেকে শখ করে, বাবা অনেক ইনকাম করেন, সন্তান যা চান তাই দেন। এই জিনিসগুলো খেয়াল করতে হবে সে বাকি টাকাটা কোথায় খরচ করছে। বিশেষ করে লক্ষ্মীপুরের একটা ট্রেন্ড বলি, অধিকাংশ ইয়াং ছেলেদের কাছে আমি মোটর সাইকেল দেখি, এবং সেই মোটর সাইকেলের আবার অধিকাংশ ক্ষেত্রে নম্বর দেখি না। মানে বাবা মা মোটর সাইকেল কেনার টাকা দেয়, নম্বরটা করানোর টাকা দেয় না। তা আমার অনুরোধ, যদি মোটর সাইকেল দেন, নম্বরটা কেনারও টাকা দিয়ে, তাহলে অন্তত আমরা একটু চিন্তামুক্ত থাকি, সরকার এখান থেকে কিছু পায়। তা আপনারা একটু নম্বর পত্র লাগানোর টাকাটা সহ দিবেন আর কি, অভিভাবকদের প্রতি অনুরোধ। এমনভাবে মোটর সাইকেলটি দেন যে সে আর একটা অপরাধ করে না। ওই যে মানি লন্ডারিং আইনে একটা কথা বলা হয় যে প্রথমে আগে একটি অপরাধ, মানি লন্ডারিং আইন সরাসরি হয় না, অন্য একটি অপরাধ আগে করে, সেই অপরাধের সহায়ক অপরাধ হয় মানি লন্ডারিং। আপনি যখন এই মোটর সাইকেলটি দিচ্ছেন, তখন পিতা মাতা হিসেবে আপনি একটি অপরাধ করলেন, আর যখন নম্বরটি না দিলেন তখন আরো 10টা অপরাধ করার জন্য আপনার সন্তানকে আপনি সার্টিফিকেট দিলেন।
অর্থাৎ আপনার সন্তান আগে মোটরসাইকেল নিয়ে একটি অপরাধ করত, এখন সে চুরি ডাকাতি ছিনতাই সহ সবগুলোই করে, কারণ তার গাড়ির তো নম্বর নাই, তাকে ট্রেস করা যায় না এবং সে অজান্তেই অনেকগুলো চক্রের মধ্যে সে ঢুকে যায়। এটার জন্য আপনি প্রত্যক্ষভাবে দায়ী। আপনি সারাদিন আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে অনেককে দায়ী করছেন। আপনি একটু নিজেকে দায়ী করা শিখুন, আপনার নিজের বিবেককে প্রশ্ন করা শিখুন। আপনার সন্তানকে আপনি কতটা অনুশাসনে রাখতে পেরেছেন সেটি কিন্তু আমাদের সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটি কথা হলো, আমরা একটি কথা বলি যে ফল দেখে যেমন গাছ চেনা যায়, সেরকম একজন মানুষকে চেনার জন্য কি দরকার হয় সেটা হলো সে কিরকম মানুষের সঙ্গে ওঠা বসা করে, অর্থাৎ বন্ধু কেমন। এরপরে আপনার সন্তানের পড়াশোনার প্রতি আগ্রহ আছে কিনা। যদি আপনি মনে করেন যে না আমার সন্তান তো পড়াশোনা করতে চায়, তাহলে করান। আবার যদি আপনার মনে হয় আপনার সন্তান পড়াশোনা করতে চায় না, তো তাহলে করানোর দরকার কি, সে কি করতে চায় সেই ব্যবস্থাটা করে দেন, অর্থাৎ তার একটা কর্মের ব্যবস্থা করে দেন, সে সেই কর্মই করুক। আমি একটা ছেলেকে বলতেই শুনছি যে খুব সুন্দর একটা ছেলে, তা আমি বললাম যে তুমি লেখাপড়া করো, তো তুমি একটু ভালো করে পড়াশোনা করো, ভালো চাকরি পাবে। তো সে আমাকে বললো ভাই আমাকে আপনি সব কাজ করতে বলেন, খালি একটা ছাড়া, মাটি কাটতে বলেন আমি আসি, ধান লাগাতে বলেন আমি আসি, ধান কাটতে বলেন আমি আসি, কিন্তু একটা কাজ আমার পছন্দ না, সেটা হলো পড়াশোনা করা। আমার মনে হয় যে তার বাবার উচিত ছিল তাকে প্রথমে পড়াশোনা বন্ধ করে হয় ধান কাটানোতে কাজে লাগানো, তাতেও তো কিছু কাজ হতো, দেশের কাজ হতো, সে হয়তো কোনো নেশা গ্রহণ করার সুযোগ পেত না। তো যেটা করতে চায় ওইটাই করান, কিন্তু তাকে কর্মের মধ্যে রাখেন। যে পড়াশোনা করতে চাবে না তাকে জোর করে আপনি পড়াশোনা কেন করাবেন? যে কাজটা করবে, যেটাতে প্রোডাকশন হবে, যেটাতে দেশের উপকার হবে, যেটাতে সে অসৎ সঙ্গ থেকে দূরে থাকবে, যেটাতে সে নেশা থেকে দূরে থাকবে, সেই কাজটি করা, অর্থাৎ প্রোডাক্টিভ কাজে তাকে নিয়োগ করে। ধর্মীয় অনুশাসন মেনে চললে আসলে কোনোটাই হয় না, তো সেটি মেনে চললে ভালো। কিন্তু আমরা সবাইকে যতই ধর্মীয় অনুশাসন মানার কথা বলি, সেটি হয়তো সবাই করবে না, কিন্তু আমরা যদি পিতামাতার অনুশাসন মেনে চলার কথা বলি, সেটিতে সে কিন্তু বাধ্য, কারণ সেটি ডিরেক্টলি পরিবার তার সাথে কানেক্টেড। তো সুতরাং পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা, যে আজকে যারা যে কোনো ব্যক্তি ভালো অবস্থানে গেছে, সর্বপ্রথম যদি আপনি কাউকে রেসপন্সিবল করেন, তাহলে আপনি দেখবেন সবাই পরিবারের কারণে। আমিও আজকে যে অবস্থায় আছি সেটি আমার একার কারণে নয়, সেটি কিন্তু আমার পরিবারের কারণে। তো প্রত্যেকের যে পরিবার আছে, আবার আমার সন্তানও যদি ভালো কিছু করে সেটিও পরিবারের কারণে, আবার খারাপ যদি কিছু করে সেটিও পরিবারের কারণে। সুতরাং পরিবারের কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা এই মাদক দ্রব্যের নেশার সাথে যেন আপনার সন্তান জড়িত না হয় সেই ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখা। বিশেষ করে আপনি খেয়াল করবেন তার আচার আচরণের পরিবর্তন হলো কিনা, সে সারা রাত আপনার দেওয়া মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকে কিনা, সে রাত 12টার পর বাড়িতে ফেরে কিনা, সে খারাপ সঙ্গের সাথে আছে কিনা। আমি মনে করি আপনারা যদি এগুলো নিয়ে সতর্ক থাকেন, তাহলে ওই মাদক দ্রব্যের দোকানদাররা মাদক বের করে বসে থাকবে, কোনো লাভ হবে না। কারণ আমরা নিজেরা যদি সতর্ক হই, আমরা যদি আমাদের দেশকে ভালোবাসি, পরিবারকে ভালোবাসি, নিজেকে ভালোবাসি, তাহলে কেউ তো আমাকে সেখান থেকে ডেভিয়েট করতে পারবে না। ভালো মন্দ বিশ্লেষণ করার ক্ষমতা যদি আমার হাতে থাকবে, আমার পরিবার যদি সেটি বুঝায় যে সৃষ্টিকর্তাও তো আমাদের হাতে অসংখ্য অপশন দিয়ে রাখছে, আমরা কি সবাই খারাপ কাজটি করি না, কারণ আমরা বুঝি হুইচ ইজ রাইট হুইচ ইজ রং, যারা এটি করি না। তো এটি বোঝানোর দায়িত্ব পরিবারের, যে এটা সঠিক এটি সঠিক নয়। সেফ হাসপাতাল, নরমাল ডেলিভারিতে আপনার আস্থার হাসপাতাল। সেফ হাসপাতাল, স্টেডিয়াম রোড, সদর, লক্ষ্মীপুর।